নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। আমরা আজকে যে চারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবিবাহিত থাকার যোগ। জাতকের জন্মকুণ্ডলিতে এমন কি কানেকশান ছিল যে জন্য জাতককে সারা জীবন অবিবাহিত থাকার মতো অবস্থাটা তৈরি হয়েছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সাধারণ অবস্থায় জানি যে বিবাহের ক্ষেত্রে 2, 7, 11 কানেকশান থাকলেই একটা বিবাহের যোগ তৈরি হয়। এখন আমরা যদি দেখি যে সপ্তম ভাব সাপেক্ষে আমরা যদি দেখি যে সেখানে 1, 6 এবং দশম ভাবের একটা কানেকশান তৈরি হয়ে গেছে, তাহলে কিন্তু অবিবাহিত থাকার মতো যোগ তৈরি হবে। কারণ সপ্তমের যে দ্বাদশ ভাব সেটা 6th ভাব, দ্বিতীয় ভাব তার যে দ্বাদশ ভাব সেটা লগ্ন ভাব, আর একাদশ ভাব যেটা সাফল্যের ভাব তার যে দ্বাদশ ভাব সেটা হচ্ছে দশম ভাব। অতএব যখন আমরা দেখব সপ্তম ভাব সাপেক্ষে 1, 6 এবং 10-এর একটা কানেকশান তৈরি হয়ে গেছে, তখন কিন্তু একটা অবিবাহিত থাকার মতো যোগ তৈরি হবে। কিন্তু এই একটা কারণ যথেষ্ট নয়, আরও অনেক কানেকশান আমাদের কিন্তু দেখতে হবে। 5টি কানেকশানের মধ্যে যদি আমরা দেখি 3টি ঘটে গেছে সেই জাতকের ক্ষেত্রে, তাহলে তার অবিবাহিত থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি বলে আমরা ধরে নেব। সবই কিন্তু সম্ভাবনা। তো আমরা দেখি এই 4টির ক্ষেত্রে কি অবস্থায় আছে। এই 4টিকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা কি রেজাল্ট পাই সেটা আমরা এবার দেখব। এই 4টির ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কি যে সপ্তম ভাবের যে অধিপতি বৃহস্পতি সে দ্বাদশে বসে আছে। সে কার সাথে বসে আছে না, সে দশমপতি এবং লগ্নপতি বুধের সঙ্গে বসে আছে। কারণ সপ্তম ভাব সাপেক্ষে লগ্ন ভাব এবং দশম ভাব কানেক্ট হয়ে গেল। এবার ষষ্ঠ ভাবের অধিপতি শনি যে মকরে বসে আছে, বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠপতির উপর পড়েছে। অতএব সপ্তম ভাব সাপেক্ষে লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাবের কিন্তু কানেকশান আমরা এখানে পেয়ে যাচ্ছি। অতএব অবিবাহিত থাকার জন্য যে প্রথম ভাবগত যে কানেকশান সেটি কিন্তু এই চার্টের মধ্যে আছে। এবার আমরা গ্রহগত কানেকশানে চলে যাব। গ্রহগত কানেকশানের দিকে আমরা যদি যাই, সেখানে কিন্তু যেটা বলা আছে যে বিবাহের যে কারক গ্রহ শুক্র, সেই শুক্রকে দেখতে হবে। বিবাহের সুখ, বিবাহ হবে কিনা, বিবাহে বিচ্ছেদ হবে কিনা, তার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এই সব কিছুর সঙ্গে কিন্তু শুক্রের একটা যোগ আছে। শুক্র যেহেতু বিবাহ কারক গ্রহ, তাহলে শুক্রকে যদি আমরা দেখি যে সে দুস্থানে অবস্থান করছে, 6, 8, 12 ভাবে অবস্থান করছে, তখনও কিন্তু অবিবাহিত থাকার মতো যোগ তৈরি হয়। কিন্তু কোনো একটি কারণ কিন্তু পর্যাপ্ত নয়। এগুলো কিন্তু অনেকগুলি কারণের মধ্যে একটি অবস্থা, মানে অনেকগুলি অবস্থার মধ্যে একটি অবস্থা। এবং কতগুলি অবস্থা আছে চারটিতে সেটি কিন্তু বিচার বিশ্লেষণ করতে হবে যে অবিবাহিত থাকার যে কানেকশানগুলি, সেই কানেকশানগুলির মধ্যে কটি কানেকশান আছে, একাধিক কানেকশান আছে কিনা, কমপক্ষে 3টি কানেকশান আছে কিনা, সেইগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে প্রথম যে হাউসগত কানেকশানটিতে আমরা পেয়ে গেছি। দ্বিতীয় গ্রহগত কানেকশান, শুক্রকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের সঙ্গে বসে আছে, নিচস্থ মঙ্গলের সঙ্গে বসে আছে। যে ঘরে মঙ্গল থাকছে সেই ঘরে মঙ্গল কিন্তু নিচস্থ। সেই মঙ্গলকে শুক্রের সঙ্গে বসে আছে এবং শনির দৃষ্টি পড়েছে। শনি মঙ্গলের কানেকশান থাকাও কিন্তু এটাও এক ধরনের প্রবলেমের মুখে ফেলবে, বোঝাপড়ার দিক থেকে অবশ্যই এবং মাঙ্গলিক যে কোনো কাজকর্মের দিক থেকে। এবং সেখানে শুক্রের উপর শনিরও দৃষ্টি পড়েছে। অর্থাৎ শুক্র কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। যদিও সে 6, 8, 12 ঘরের মধ্যে বসে নেই, এই দুস্থানে বসে নেই, কিন্তু একটি গ্রহ দুস্থানে বসে থাকলে যেমন সে পীড়িত হতে পারে, তেমনি সে নিচস্থ গ্রহের সঙ্গে সহাবস্থান করছে, পীড়িত গ্রহের সঙ্গে সহাবস্থান করছে, তখনও সে পীড়িত হতে পারে। শুক্র 6, 8, 12 ঘরের মধ্যে নেই, কিন্তু শুক্র একটা নিচস্থ মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, আবার শনির দৃষ্টি কিন্তু শুক্রের উপর পড়েছে।
তাহলে এখানেও কিন্তু শুক্র ডিস্টার্ব হয়ে আছে, এটাও কিন্তু অবিবাহিত অবস্থা তৈরির দিকে আরো একটি পয়েন্ট। তৃতীয় কথা হচ্ছে কি যে শুক্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহের মধ্যে যদি আমরা দেখি যে কোনো একটি গ্রহকে দ্বাদশে বসে থাকতে দেখি, তাহলেও কিন্তু এই জায়গা তৈরি হতে পারে। এখানে বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশে বসে আছে, এবং সেই বৃহস্পতি আবার সপ্তমের অধিপতি। সপ্তমের অধিপতি না হলেও কিন্তু আমাদেরকে আলাদা করে বৃহস্পতি এবং শুক্রকে দেখতে হতো যে তারা দুস্থানে হয়েছে কিনা বা কোনো পাপক গ্রহের সঙ্গে সহাবস্থান করেছে কিনা। এক্ষেত্রে কিন্তু শুক্র দেখা যাচ্ছে একটি দুর্বল গ্রহের সঙ্গে সহাবস্থান করেছে, শনির দৃষ্টি পড়েছে, আর বৃহস্পতি দ্বাদশে বসে আছে। অতএব অবিবাহিত থাকার জন্য যে কানেকশন, সেই কানেকশনগুলি কিন্তু এই চার্টের ক্ষেত্রে বর্তমান। আর একটি কানেকশন আমাদের জেনে রাখতে হবে যে যদি আমরা দেখি যে 6, 8 বা 12 ঘরের যে অধিপতি তারা যদি আমরা দেখি যে সপ্তম ভাবে বসে আছে, তখনও কিন্তু অবিবাহিত থাকার মতো যোগ তৈরি হবে। তবে কোনো একটি যোগকে দেখেই কিন্তু আমরা সিদ্ধান্তে পৌঁছবো না, আমরা দেখবো যে এরকম কটি যে যোগ তৈরি হয়ে আছে তার চার্টে, এবং সেই যোগগুলো কতটা শক্তিশালী। মানে কতটা শক্তিশালী আমরা কি করে বুঝবো না, যে প্ল্যানেটগুলি তৈরি করেছে সেই যোগগুলি, সেই প্ল্যানেটগুলি কতটা শক্তিশালী। আর একটা অবস্থা আমরা দেখতে পারি যে প্ল্যানেটগুলি শক্তিশালী নয়, D1 চার্টেও দেখতে পারি, D9 চার্টেও কিন্তু গিয়ে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি যে গ্রহগুলি কতটা শক্তিশালী কি দুর্বল। আরো একটি ব্যাপার যে আমরা এক্ষেত্রে সাধারণ অবস্থায় এই বিয়ের ক্ষেত্রে বিচার বিশ্লেষণের জন্য আমরা অবিবাহিত থাকা বা বিবাহ সংক্রান্ত যাবতীয় প্রশ্নের জন্য সপ্তম ভাবে চলে যাই, সেটাকে একটু ভালো করে মনোনিবেশ করি দেখি। কিন্তু সাপোর্টিং যে হাউসগুলি তার মধ্যে দ্বাদশ ভাব কিন্তু বিয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে দ্বাদশ ভাব যদি খুব ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিয়ে না হওয়ার মতো অবস্থা তৈরি হবে। সপ্তমপতি দ্বাদশে বসে আছে, এটা তো সপ্তম ভাবটা ডিস্টার্ব হয়ে গেছে, আর দ্বাদশ ভাবটা ইন্ডিভিজুয়ালি ডিস্টার্ব হয়েছে কি না সেটাও দেখতে হবে। এই যে চারটিকে আমরা দিয়েছি, এই চারটিতে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে দ্বাদশ ভাব যেটি বেড সুখের জায়গা, সেখানে কেতুর মতো একটি প্ল্যানেট বসে আছে। তার মানে সেখানে এইটাও কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে। এবং সেখানে রবি বসে আছে, রবি অবস্থান করছে, কেতুর সাথে অবস্থান করছে, এবং রাহুর দৃষ্টি আমরা দেখছি দ্বাদশ ভাবে পড়েছে, সপ্তম দৃষ্টি পড়েছে দ্বাদশ ভাবে। অর্থাৎ দ্বাদশ ভাব কিন্তু মারাত্মক রকমের ডিস্টার্ব হয়ে আছে। এবং সেকেন্ড ভাবটিকেও দেখতে হবে আমাদের, কারণ সেকেন্ড ভাব হচ্ছে পরিবার। বিবাহের ক্ষেত্রেই হোক, সন্তানের ক্ষেত্রেই হোক, সেকেন্ড ভাবটিকে দেখতে হবে, কারণ পরিবারের সংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে সেকেন্ড ভাব যুক্ত আছে। পরিবার মানে পরিবারের সংখ্যা, বিয়ে বা সন্তান বা বিয়ের ক্ষেত্রে পরিবারের সংখ্যা বাড়ে, তাই সেকেন্ড ভাবটিকে আমাদের দেখতে হয়। তা সেকেন্ড ভাবটাও যদি ডিস্টার্ব থাকে, সেটা সাপোর্টিং হাউস যদিও, তবুও কিন্তু সেকেন্ড আর দ্বাদশ ভাবকে কিন্তু আলাদা করে দেখতে হবে যে তারা পাপপীড়িত কিনা বা তাদের অধিপতিরা কোনো রকম ভাবে ডিস্টার্ব কিনা। এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ভাব তুলা রাশিতে পড়েছে, এবং রাহুর তার পঞ্চম দৃষ্টি কিন্তু তুলা রাশির উপর পড়েছে। অতএব দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাব দুটি ভাবে কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, সপ্তম অধিপতি তো ডিস্টার্ব হয়ে আছে। এবং শুধু তাই নয়, সপ্তম ভাবের উপর কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে, দ্বাদশ দৃষ্টি পড়েছে। অতএব সপ্তম ভাবটাও কিন্তু ডিস্টার্ব, ওখানে চন্দ্র বসে আছে, ওর উপর আবার রাহুর দৃষ্টি পড়েছে। মানসিকভাবেও কিন্তু জাতক কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে এইসব কারণে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।